আমরা আজকে আসলে কথা বলতে চাচ্ছি যেটা এই সমসাময়িক সময়ে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, যেটা আমার অর্থোপেডিক্সে আমার ডে লাইফ প্র্যাকটিসে খুব সবচেয়ে বেশি কমন পেশেন্ট, সেটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস অফ দি নি, হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা কমনলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি ভাগ করি, তো সেটাতে দেখা যায় যে আমরা বয়সের সাথে এটা দেখা যায় যে সবচেয়ে বেশি বয়স্ক যারা, তাদের হাঁটুতে ব্যথা বেশি হয়। এই বয়স্ক যে পেশেন্টগুলো, তার মধ্যে আবার সেটা ফিমেল পেশেন্ট তাদের বেশি হয় এবং মেল পেশেন্টে একটু কম হয়। এবং এর মধ্যে যদি আমরা ভাগ করি, দেখা যায় যে ফিমেল পেশেন্ট আর্লি এজে যাদের ব্যথা হয় তাদের দেখা যায় যে ওয়েটের সাথে একটা সম্পর্কতা আছে। সেটা হচ্ছে যে যাদের ওয়েট বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এই হাঁটু ব্যথাটা কমনলি আমার কাছে আসে পেশেন্টরা। আরেকটি কারণ আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটি হচ্ছে গিয়া যে আমাদের ফিমেলরা মেলদের তুলনায় অ্যাক্টিভিটিস কম। সেকেন্ড হচ্ছে যে ফিমেল আসলে দেখা যাচ্ছে যে তাদের ঘরের মধ্যে কনফাইন্ড থাকেন, তাদের বাইরে আসলে মুভমেন্টটা কম, এবং শরীর চর্চা মানে ডে লাইফ যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা আসলে ফিমেলদের মধ্যে অনেকটাই কম। এই অনেকগুলো কারণ মিলেই কিন্তু হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। হাঁটু ব্যথা মানেই যে অপারেশন করতে হবে এমন কোনো কথা নেই। হাঁটু ব্যথা খুব কমন একটা রোগ। এই রোগটিতে দেখা যায় যে অপারেশন লাগে অনলি 1 to 2%, বাকি 98%ই কিন্তু অপারেশন ছাড়াই চিকিৎসা করা সম্ভব। কমন যে রোগটি হয় হাঁটু ব্যথায়, সেটি হচ্ছে যে কমন বয়স্ক যেটা, সেটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস, সাথে অস্টিওপোরোসিস। দুটি জিনিস কি, অস্টিওপোরোসিস বাংলা ভাষায় যদি বলে হাড় ক্ষয়, অস্টিওআর্থ্রাইটিস মানে কি, এটা হচ্ছে কি জোড়ার ক্ষয়। জোড়া কি জিনিস, একটা জোড়া, যেমন হাঁটু ব্যথা বলেছি, হাঁটু আসলে যে জোড়াটি তৈরি হয় সেটি হচ্ছে গিয়া, এটাকে যদি আমরা হাঁটু ধরি তাহলে হাঁটুতে আসলে কি কি জোড়া থাকে। প্রথম যে সামনে যে ক্যাপটা থাকে এটাকে আমরা বলি প্যাটেলা। প্যাটেলা এই হচ্ছে গিয়ে, আমি যদি সরাই তাহলে এই প্যাটেলার আন্ডার সারফেস, এটি হচ্ছে গিয়া একটার সাথে এই ফিমার, প্যাটেলোফিমোরাল জয়েন্ট, এটা একটা হাঁটুর একটা পার্ট। আমি এই হাঁটুর এরপরে যদি দেখি আমরা, তাহলে দেখবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া। এই দুটার মাঝখানে যে জোড়াটা, সেটা হচ্ছে গিয়ে টিবিওফিমোরাল জোড়া। তাহলে কয়টি জোড়া হলো? দুটি। একটি হচ্ছে প্যাটেলোফিমোরাল, এটা একটা, আরেকটা হচ্ছে টিবিওফিমোরাল। এই সব কিছু মিলেই কিন্তু হাঁটু তৈরি হয়, জোড়াটি তৈরি হয়। এই জোড়াটি কমনলি যেটি ইনভলভ হয় সেটা হচ্ছে যে টিবিওফিমোরাল জোড়াটা কমনলি আগে এটা অ্যাফেক্টেড হয়, তারপরে প্যাটেলোফিমোরাল অ্যাফেক্টেড হয়। তো এই অ্যাফেক্টেডটা আমরা বলি যে প্রথমে যদি ধরি এটা অস্টিওআর্থ্রাইটিস। আমি ইতিমধ্যে আপনাদের বলেছি কয়েকটি কারণ। একটি হচ্ছে অ্যাক্টিভিটিস কম, আরেকটি হচ্ছে ওয়েট, আরেকটি হচ্ছে বয়স। এই বিভিন্ন কারণে আসলে এই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। এছাড়া অনেকে অল্প বয়স্ক হতে পারে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আর্লি এজে হয়। অনেক সময় দেখা যায় যে একটা ব্যথা পেয়েছিল, সেই ব্যথার সাথে তার কিছু ফ্র্যাকচার হয়েছিল, ফ্র্যাকচার হয়ে তার যে জোড়াটা লেগেছিল, হাড়ের যে জোড়াটা লেগেছিল, সেই জোড়াটা একেবারে আগের মতো না লাগাতে এই হাঁটুর উপরে প্রেশার পড়াতে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে আর্লি ক্ষেত্রে। অথবা মনে করেন ছোটোকালে তার ইনফেকশন হয়েছিল, সেটা একটা কারণ হতে পারে। অথবা মনে করেন যে খুব কম বয়সে মেয়েদের কমনলি হয়, দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে অনেক সময় ব্যথা হয়। ইদানিং কমনলি আরেকটি আর্লি এজে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে খাদ্য অভ্যাস। সেই খাদ্য অভ্যাসের মধ্যে আমরা ইদানিং খুব বেশি যেটা করি, ফাস্টফুড খাই। ফাস্টফুড কিংবা দেখা যায় যে প্রোটিন রিচ ফুড খাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যায়, কিংবা তার রেনাল ফাংশন ইম্পেয়ার্ড আছে, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, সেক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে। এরকম বিভিন্ন কারণে। তাহলে আমরা কি বললাম যে পোস্ট ইনফেক্টিভ হতে পারে, পোস্ট ট্রমাটিক হতে পারে,
এই ইনফেক্টিভের মধ্যে টিবি হতে পারে অথবা নন স্পেসিফিক ইনফেকশন হতে পারে। এই বিভিন্ন কারণে এক্ষেত্রে যেটা হয় যে হাঁটুতে ব্যথা হতে পারে। এছাড়াও যেটি হয় সেটি হচ্ছে গিয়া আরেকটি যেটা সেটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, সেটা হচ্ছে এক ধরনের রোগ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস। রিমাটয়েড আর্থ্রাইটিসে দেখা যায় যে হাঁটুতে ব্যথা হতে পারে। তো এইসব কারণে কিন্তু কমনলি যে পেশেন্টগুলো আসেন সেই পেশেন্টগুলা দেখা যায় হাঁটু ব্যথা নিয়ে আসে। আমরা কিন্তু এখানে এই হাঁটু ব্যথাকে দেখা যায় যে হাঁটুর কার্টিলেজ বলি, কাবারটা বলি, এই কাবারটা নর্মাল এটি একটা হাঁটু, এই হাঁটুর যেটা হচ্ছে টিবিয়াল পার্ট, ফিমোরাল পার্ট, এটার এই যে একটা কাবার আছে, এই সুন্দর একটি কাচের মতো কাবার, এই কাবারটি জন্যই কিন্তু আমরা এরকম দাঁড়াতে পারি, কন্ট্রাক্ট হয়, এরকম আমরা ভাঁজ করতে পারি, আমরা নামাজ পড়তে পারি, নিচু বাথরুমে বসতে পারি, শুধুমাত্র হাড় তখন ঘষা লাগে না। তার মানে হাড় যদি ঘষা লাগতো তাহলে ব্যথা হতো, কিন্তু এই কাবারটা যেহেতু স্মুথ কাবার সেই জন্য ঘষা লাগে না, এই জন্য বসা যায় এবং দাঁড়ানো যায়, হাঁটা যায়, দৌড়ানো যায়, সব ধরনের কাজ করা যায়। এই কাবারটা যখন দেখা যায় অস্টিওআর্থ্রাইটিস কিংবা যে কোনো কারণে, আমরা বলি প্রাইমারি অস্টিওআর্থ্রাইটিস, সেটা হয় প্রথম বয়সের জন্য অস্টিওআর্থ্রাইটিসে প্রথম, অথবা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। এই সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে ট্রমার পরে, হতে পারে ইনফেকশনের পরে, হতে পারে ইনফ্ল্যামেটরি, হতে পারে, এটা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস যদি হয় সেটা তখন দেখা যায় যে হাঁটুর যে কাবারটা ছিল এই কাবারটা দেখা যায় আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে এই যে ক্ষয় হচ্ছে। এই ক্ষয় হতে দেখা যায় যে তখন যে তার ভিতরে যে বোনসের উপরে তো কাবারটা থাকে, তখন ওই যে বোনসটা এক্সপোজড হয়ে যায়, মানে বের হয়ে যায়। বের হয়ে গেলে তখনই যখন আপনি ভাঁজ করতে যাবেন কিংবা দাঁড়াতে যাবেন, দৌড়াতে যাবেন, তখন হাড় যখন ঘষা খাবে তখন কিন্তু ব্যথা হবে এবং আমরা বলি ইফিউশন, মানে ইডিমা যে দুই হয়, তাহলে হাঁটুতে পানি আসতে পারে। এইসব কারণে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পর এই জিনিসগুলো নিয়ে আমাদের কাছে আসে। এইসব ক্ষেত্রে দেখা যায় যে তখন আমরা এটাকে স্টেজ করি, আমরা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এখন এরকম প্রথম দিকে আসলে দেখা যায় যে আর্টিকুলার কার্টিলেজ তখন অল্প ক্ষয় হচ্ছে, মাত্র শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার লাইফস্টাইল কিছুটা মডিফিকেশন করতে বলি, কিছুটা আমরা যেটা বলে কার্টিলেজ ফ্রেন্ডলি কিছু ড্রাগ আছে সেটা দিই আমরা, তার সাথে কিছু যদি নেসেসারি হয় সেই ক্ষেত্রে আমরা কিছু এনএসআইডি বলি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দেই, সাথে সাথে আমরা কিছু স্পেশাল কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ করতে বলি। এটা আমাদের আর্লি ক্ষেত্রে, এটা আমাদের চিকিৎসা। এই চিকিৎসার ক্ষেত্রে আমরা স্টেজ 1, স্টেজ 2 পর্যন্ত মোটামুটি এই চিকিৎসাটা করি। এই চিকিৎসার ক্ষেত্রে কখনো কখনো কারো যদি ব্যথা বেশি হয় তখন দেখা যায় যে হাঁটুতে ইনজেকশন, যেটা আমরা স্টেরয়েড ইনজেকশন দিই, লোকাল যেটা হচ্ছে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন করে তাকে ব্যথাটা কমায়। এই ক্ষেত্রে কিন্তু স্টেজ 2, স্টেজ 3-তে চলে গেলে তখন দেখা যায় আমরা কিছু কাজ করি। সেই ক্ষেত্রে দেখা যায় যে স্টেজ 3-তে আমরা মোটামুটি আর্টিকুলার কার্টিলেজ যখন একেবারেই আপনার ডিস্ট্রাকশনের শেষ মুহূর্তের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ একেবারেই ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে বোনস এক্সপোজ, পেশেন্টের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে, দৈনন্দিন কাজকর্মর ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে, তখন কিন্তু পেশেন্টকে আলটিমেটলি এন্ড স্টেজে, লেট স্টেজ অফ 3 অ্যান্ড স্টেজ 4, এই ক্ষেত্রে তখন দেখা যায় পেশেন্টের নি রিপ্লেসমেন্ট দরকার হয়। এই নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আলটিমেটলি কি হয়, আমরা যে আর্টিকুলার যে কার্টিলেজ মানে বোনসের যে কাবারটা থাকে, স্মুথ কাবার, সেই কাবারটার জন্য যেটা আমরা বসতে পারি, হাঁটতে পারি, কাবারটা, এই কাবারটা যখন একেবারে ক্ষয় হয়ে গেল স্টেজ 4-এ, তখন আমরা এই কাবারটার জায়গায় একটা কাবার রিপ্লেস করা, আর কিছুই না, এই কাবারটার জায়গায় কাবারটা রিপ্লেস করা, এটাই হচ্ছে গিয়া নি রিপ্লেসমেন্ট। কীরকম জিনিসটি হচ্ছে গিয়া, দিস ইজ দ্য টোটাল নি, এটা হচ্ছে ফিমোরাল পার্ট, এটা ফিমারের যে কার্টিলেজটি আছে, এটা হচ্ছে যে আমাদের ফিমারের যে কার্টিলেজ, এটা যে ফিমারের কার্টিলেজ,
এই জিনিসটাকে কিন্তু আমরা রিপ্লেস করে দিলাম। আমরা এইটাকে আমরা ফিমারাল পার্টটাকে আমরা রিপ্লেস করলাম। এটা যে বিভিন্ন ধরনের কাট আছে, সেটা স্পেশাল কিছু কাট, এবং যেটা হয় যে এই কাট করে দিয়ে যাতে এই রিপ্লেস যে জিনিসটি করলাম সেটা যাতে সুন্দর স্মুথভাবে মুভমেন্ট করতে পারে, মেনটেন করতে পারে, তার জন্য বোনসের কিছু হালকা কিছু কাট করে আমরা এই আর্টিকুলার কার্টিলেজটা আমরা এখানে এটা রিপ্লেস করলাম। এখন আসি টিবিয়াল পার্টে। টিবিয়াল যে পার্টটি হচ্ছে, টিবিয়াল পার্টে হচ্ছে কি আমরা, এটা হচ্ছে টিবিয়াল পার্ট, এটা টিবিয়াল ট্রে। টিবিয়ার এখানে এটা হলো নর্মাল টিবিয়ার আর্টিকুলার কার্টিলেজ। এখানে কার্টিলেজের উপরে মিনিসকাস, আমরা বলি মিনিসকাস থাকে, এই দুটি হচ্ছে মিনিসকাস, এটা দিস ইজ কার্টিলেজ। সো এই টিবিয়াল পার্টটিকে আমরা, এই যে এটা হচ্ছে টিবিয়াল ট্রে, দিস ইজ আর্টিকুলার কার্টিলেজের রিপ্লেস, মানে রিপ্লেস, টোটাল নি রিপ্লেসমেন্ট, তার মানে আর্টিকুলার কার্টিলেজের রিপ্লেস, দিস রিপ্লেস। অ্যান্ড এটা হচ্ছে গিয়া টিবিয়াল ট্রে। এই ট্রেটি দিলে আলটিমেটলি টোটাল যে আমার টোটাল নি জয়েন্টের যে টিবিয়াল পার্টটি সেটা রিপ্লেস করা হলো। আমরা নি জয়েন্টের, দিস ইজ দ্য knee joint tibial part, this tray is replaced by this one. এটাকে বলে টোটাল নি রিপ্লেসমেন্ট। টু সিম্পল, আসলে আমরা হয়তো অনেকে বুঝতে চেষ্টা করি না। অনেক পেশেন্ট জিজ্ঞেস করে আমার হাঁটু পুরো চেঞ্জ করে ফেলবেন। আসলে এটা এক কথায় আসলে হাঁটু পুরো চেঞ্জ নয়, এটা হচ্ছে গিয়া যে জিনিসটা হচ্ছে যে এটা আর্টিকুলার কার্টিলেজ রিপ্লেসমেন্ট করা, এটাই হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট। আমি নর্মালি স্টেজ 4 এর আগে টোটালি রিপ্লেসমেন্ট করি। স্টেজ 4 মানে যখন আর্টিকুলার কার্টিলেজ টোটালি ইজ ডিস্ট্রয় অ্যান্ড আন্ডারলাইন বোন যখন এক্সপোজড হয়ে যায়, যখন তার ডে লাইফ মুভমেন্টে হ্যাম্পার করে, দৈনন্দিন কাজ, যেমন মনে করেন আপনি আপনার নর্মাল পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারছেন না, নর্মাল একটা ওয়াক করতে পারছেন না, কোথাও যেতে পারে, তখন আমি বলি যে এটা টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হবে। টোটাল নি রিপ্লেসমেন্ট করলে আসলে আমরা কি পাই? প্রথম যে কাজটি পাই আমরা, একবারে সোজা বাংলা ভাষায় যেটা, ব্যথা ছাড়া হাঁটবো। যেখানে আমার প্রত্যেকটি স্টেপে পেইন ছিল, আমার এখন ব্যথা ছাড়া আমি হাঁটাচলা করব। এবং নি রিপ্লেসমেন্ট করার পরে আপনি নর্মালি আপনার দৈনন্দিন যত ধরনের কাজ আছে আপনি ইজিলি করতে পারবেন। আপনি সিঁড়িতে চলতে পারবেন, আপনি রাস্তায় চলতে পারবেন, আপনি গাড়িতে চলতে পারবেন, আপনি ফাস্ট হাঁটতে পারবেন, এবং ব্যথা ছাড়া সবগুলা কাজ আপনি করতে পারবেন। এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রাপ্যতা।